ঘড়ি ছিল না, মা শুকতারা দেখে আমাকে ভোরবেলা ডাকতো। আমি অন্ধকারের দিকে তর্জনী তুলে বলতাম, এখনও তো গভীর অন্ধকার। মা বলতো, আগে শুরু কর, পড়তে পড়তে সব আলো হয়ে যাবে। মাকে নিয়ে চমৎকারী কবিতাটি লিখেছেন হরিত বন্দ্যোপাধ্যায়। মাত্র কয়েকদিন আগেই পালিত হলো বিশ্ব মা দিবস। আমরা পৃথিবীর সকল মাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন অন্তর্জালের জনপ্রিয় দুজন মানুষ, যাদের আমরা কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার হিসেবে চিনি। একজন পরিচিত পেয়েছেন ভাইসাব নামে, অন্যজন মমিসিংহার তন্নি নামে। কিন্তু তাদের আসল পরিচয় কি, কীভাবে তারা ইনফ্লুয়েন্সার হিসেবে মানুষের মনে জায়গা করে নিলেন? আছেন ভাইসাব খ্যাত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, অভিনেতা ও লেখক সামিউল হক ভূঁইয়া, এবং আরও উপস্থিত আছেন মমিসিংহার তন্নি খ্যাত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং তরুণ উদ্যোক্তা ইরশাদ জাহান তন্নি। চলুন কথা বলি তাদের সাথে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি প্রথমেই সামিউল হক ভূঁইয়াকে দিয়ে আসতে চাই। কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ভাবনাটা কখন কিভাবে মাথায় এলো? এটা একটু মানে প্রথমে এটা আমাদের এই যে কালচারাল স্ট্রাগলের সাথেই কানেক্টেড। আমি থিয়েটার করি, থিয়েটার করার প্রেক্ষিতে আমরা যখন লকডাউনে চলে যাই, তখন দীর্ঘদিন থিয়েটারে কোনো শো হচ্ছে না, হলগুলো বন্ধ। তখন আমি এটা তাড়না বোধ করি, শিল্পীর যেটা হয় যে আমার আসলে মানুষের কাছে যাইতে হবে, মানুষের সাথে কানেক্টেড হইতে চাই। তারপর মনে হলো যে একটা পেজ খুলে এটা দিয়ে মনে হয় সম্ভব, যারা ঘরে বসে আছে তাদের সাথে কানেকশন তৈরি করা যায়। এটা একদম যদি মোটা লাগে বলি আর কি। কিন্তু এটার প্রিপারেশনটা কেমন ছিল, যে প্রথমেই তো হঠাৎ করে শুরু করে দেওয়া যায় না? মানে এর বিহাইন্ড দ্য সিন মানে কেমন ছিল প্রিপারেশন? মানে আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো হয়তো বন্ধুদের আড্ডায় বলতাম, একটা বিষয়, একটা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমি কথাবার্তা বলতাম। বা আপনারা অনেকেই দেখেন আমি গান গাই। তো আমি যেহেতু জাহাঙ্গীরনগরে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়ছি, থিয়েটার প্লাস গানের সাথে আমার যোগাযোগ ছিল। সেই ধারণা থেকে আমি প্ল্যানটা করলাম এইভাবে যে গান একটা ভালো বিষয়, মানুষজন খুব সহজেই নিয়ে নেয়, ফোক গান, এটা দিয়ে আমি মানুষজনের ক্যাচ করতে পারবো। প্লাস সোশ্যাল বিভিন্ন ইস্যুকে আমি আমার অ্যাঙ্গেল অফ ভিউ থেকে আমি কিভাবে জিনিসটা দেখি, আমার ফিলোসফি থেকে আমি সেগুলো ছড়ায় দেওয়ার একটা চিন্তা ভাবনা করলাম। তারপর মনে হলো যে জিনিসটা ওয়ার্ক করতেছে। এবং এটা খুবই সাবলীল ভাষায় যদি বলি, একেবারে মনে হয় যে আমার পাশের বাসার বা আমার খুব মানে কাছের কেউ। যেহেতু আমার বাড়ি ময়মনসিংহ, আমি সেই জায়গা থেকে বলছি। আজকে আমরা তিনজনই ময়মনসিংহের মানুষ। তো মানে আমি বলবো যে মানে বৃহত্তর ময়মনসিংহ। সম্ভবত আপনার বাড়ি আমার নেত্রকোনা, আমার নান্দাইলে, তো আমি কিশোরগঞ্জের। তো সেই জায়গা থেকে একই বেল্টের মানুষ আমরা। তো মনে হয় যে মানে খুব কমন কেউ কথা বলছে, খুব কাছের কেউ কথা বলছে, এবং সহজ জিনিসটা, সহজ কথাটা সহজভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তো অল্প সময়েই কিন্তু এই যে ভাইসাব যেই আপনার যে পেজটা রয়েছে, মানুষ চিনতে পেরেছে, তার ফ্যান ফলোয়ার বেড়েছে এবং অনেক জনপ্রিয় হয়েছেন আপনি। তো এই জনপ্রিয়তাটাকে আসলে কিভাবে উপভোগ করেন? বা এটা কি মনে হয় যে জনপ্রিয়তা মানুষের মধ্যে অহংকার তৈরি করে বা মানে মানুষকে নষ্ট করে? মানুষকে নষ্ট করে কিনা জানি না। মানে পৃথিবীতে অবিমিশ্রিত ভালো বা মন্দ বলতে কিছু নাই। সব খারাপের ভেতরে ভালো থাকে, ভালোর ভেতরে খারাপ থাকে। আমি যদি বলি যে আমি উপভোগ করছি নাকি আসলে বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে, আমি যদি বলি যে উপভোগ করছি বেশি, এটা একটা বিষয়। আর যেটা বলতেছেন যে অহংকার হয় কিনা, এটা আসলে আমাদের হয়, সবারই হয়, সব মানুষদের মধ্যেই হয়। এবং কে কতটা কন্ট্রোল করতে পারে, কে কতটুকু সামনের মানুষটাকে মূল্যায়ন করতে পারে, সেটার উপরেই নির্ভর করে তার সফলতা। আপনি যখন বড় হবেন, আপনি যখন বিজনেস করবেন বা যাই করেন না কেন, আপনার অনেক সীমাবদ্ধতা তৈরি হবে। সবাইকে সময় দিতে পারবেন না, সবার সাথে কমিউনিকেশন রাখতে পারবেন না। এরপরেও আপনি সেটারে প্রায়োরিটি বের করে কাকে আপনার প্রয়োজন কতটুকু বা আপনাকে তার প্রয়োজন কতটুকু, সেই বিবেচনা করে আপনি যদি তাকে ডিল করতে পারেন, তাহলে আমার মনে হয় যে অহংকারী কথাটা থাকে না আর কি। একদমই। আমরা পুরো অনুষ্ঠান জুড়ে আলোচনা শুনবো। আরও আমরা একটু যদি ইরশাদ জাহান তন্নির কাছে আসতেছে, যে এই যে আঞ্চলিক ভাষা, আমি বলছিলাম যে সহজ সরল ভঙ্গিতে কন্টেন্ট তৈরির যে আইডিয়াটা মানে আপনার মাথায় কীভাবে এলো? এবং এই যে নিজ অঞ্চলের ভাষায় কন্টেন্ট তৈরির কারণে যে মানে প্রচুর আপনার ফ্যান ফলোয়ার হয়েছে, এটাকে আপনি কীভাবে দেখেন? প্রথমে বলি কিভাবে মানে এটার প্রতি কেন আমি আসক্ত হলাম, যে আমি আমার অঞ্চলের ভাষাটাকেই প্রেজেন্ট করব মানুষের সামনে। এটা অনেক জায়গাতে আমি বলেছি আমি অপমানিত হই ময়মনসিংহের ভাষার জন্য। মানে আমার কোনো একটা ফ্যামিলি প্রোগ্রাম যেখানে আমি আমার অঞ্চলের ভাষা মানে ময়মনসিংহের লোকাল ল্যাঙ্গুয়েজে আমি কথা বলতাম, বাড়িতেও সব জায়গাতে। তো ওই পরিপ্রেক্ষিতে একবার আমি অপমানিত হই। মানে এটা আমার কাছে অপমান মনে হয়। আমি তখন ইন্টারে পড়ি, তো সবাই সুন্দর করে কথা বলে, এবং যে আমাকে অপমান করে ইউনিভার্সিটিতে পড়তো। তো একটা ফ্যামিলিগত প্রোগ্রাম বলতে পারেন, ওখানে অপমানিত ফিল করি আমি, যে বলে তুমি কি লোকাল ভাষা ছাড়া
শুদ্ধ ভাষায় কথা বলতে জানো না, হুম সেই দিন আমার কষ্ট লাগে, যেটা সত্য কথা। এতটাই কষ্ট পাই যে তখন আমি ভাবি জীবনে যদি কিছু করতে পারি বা কোনো কিছু করি, আমার ভাষাটাকে আমি সবার আগে প্রায়োরিটি দিব। বাহ আর তারপরে আল্লাহ রহমতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে রোকে হলে যখন থাকি, আমাদের ডিবেটিং সোসাইটি ছিল হলেই, ওখানে কাজ করতাম। তখন যেটা হয়, নর্মাল ডিবেট আমার ভালো লাগতো না। তো আমার কাছে মনে হতো আমি যদি কখনো মানে ময়মনসিংহের ভাষাতে কোথাও কথা বলতে নিজের পারি, ভাষায়। হ্যাঁ আমার ভাষাটাকে হ্যাঁ, যদি আমি মায়ের প্রেজেন্ট ভাষায়। করতে পারি, তো আমি সেটা করব। তো হুট করে একবার আমাদের একটা প্রোগ্রাম আসে, যেটা দিয়ে মেইনলি আমি ভাইরাল 2017 সালে। তখন সেখানে আমি ডাক পাই রম্য বিতর্ক অনুষ্ঠানে, আমি অ্যাটেন্ড করি। একটা প্রোগ্রাম ছিল, সেটা আমাদের ক্যাম্পাসেরই ভাইয়ারা সবাই মিলে করেছিল। এটা ইউটিউবে 17 সালে খুব পপুলার হয়, এবং ওই জেদ থেকে এই আসা, এই পর্যন্ত আসা। তখন কিভাবে যেন লাকিলি সবকিছুই মিলে যায় যে আমি রম্য বিতর্কের জন্যই আমাকে, এবং ময়মনসিংহের ভাষার জন্য আমাকে ভাইরা ফোন দেয় যে এই তুই কি করবি। আর ক্যাম্পাসেও আমি কিন্তু ভাইয়া ময়মনসিংহের ভাষায় কথা বলতাম, আমি ওই শুদ্ধ ভাষা না, শুধু ভাইবা থাকলে টিচারের সামনে গিয়ে তখন একটু যেটা দরকার সেটা করতাম। আদারওয়াইজ ক্যাম্পাসেও আমি পরিচিত হয়ে যাই যে মমিসিংহা। যাক, এটা খুব কারণ আমি ভালো, এবং ভাষাটা, এটা খুবই আমাদের জন্য গর্বের বিষয় যে কেউ আপনাকে একজন অপমান করেছে এবং তার থেকে আজকে আপনি জনপ্রিয় ময়মনসিংহের হ্যাঁ তরুণী। মানে ভেতরে জেদ জি। ছিল যে এই আপনি কোন ভাষাতে- ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটি? ভাইয়া আমিও চারুকলা স্টুডেন্ট, চারুকলা জি আমিও চারুকলা স্টুডেন্ট, আচ্ছা, আচ্ছা। 15-16 সেশন। তো আমরা শুনবো পুরো অনুষ্ঠান জুড়ে আমরা এই শুনবো। আচ্ছা, মানে আমার একটা জিনিস ব্যক্তিগত মানে খুব জানার ইচ্ছা, যে এই যে শুধুমাত্র যে নিজের ভাষায় বা আঞ্চলিক ভাষায় যে কথা বলার কারণে যে ফ্যান ফলোয়ার কি সীমিত হয়ে আসে, মানে ভয়টা বেড়ে থাকে? গেছে বিষয়টা। হয় এরকম, 17 সালে তখন তো আমি ফার্স্ট ইয়ার অনার্স, ফার্স্ট ইয়ার মানে মাঝ বরাবর অবস্থা। তো রাতারাতি ভাইয়া ব্যাপারটা হয়, 17 সালে কিন্তু এত ভাইরাল বলতে কোনো কিছু ছিল না। আই থিঙ্ক আপনারা সবাই এটা জানেন যে ছিল না। আমি নিজেও বুঝতাম না যে আমি ভাইরাল। আমাকে সবাই বলতে এই তোরা তো ইউটিউবে দেখা যায়, মানে ক্যাম্পাসে বেরোইলে বলতে এই তুই তো ভাইরাল, তোরা তো ইউটিউবে দেখি ইউটিউবে। তখনও আমি জানি না যে ফেসবুকে পেজ খুলে কিছু একটা করা যায়। আদতে তখনও আমি খুলি নাই, বাট আমার ভিডিওস গুলো দেখতাম, মানুষের পেজে থাকতো। পরবর্তী পেজের যাত্রা ভাই অনেক পরে আসে, সেটা অনেক বড় জি কাহিনী। জি জি, আমরা শুনবো, অবশ্যই শুনবো। তো জি। সামিউল হক ভাই, আমরা যে শুনি যে এই ধরনের ব্লগাররা বা আপনাদের মতো যারা আছেন কন্টেন্ট ক্রিয়েটর, তারা এগুলো করে প্রচুর টাকা ইনকাম করেন, তো মানে এটা কি আসলে একটা পেশা হিসেবে নেওয়া যায় বা নেওয়া যেতে পারে, কি মনে হয় আপনার? এটা আসলে এটা লং আলোচনা। সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আজকের দিনে আপনি চাইলে সেটা করতেই পারেন, কিন্তু আমরা তো জানি না। আজকে আমরা যে জায়গায় আছি 15 বছর আগে কিন্তু জানতাম না। না, 2015 সালেও কেউ ভাবে নাই যে 2020 সালে এসে এই কন্টেন্ট ক্রিয়েশন করে এক মাসে 8 লাখ 10 লাখ টাকা কামানো যায়। সেটা আছে। এখন সামনের কি পরিস্থিতি আমরা জানি না, কিন্তু আমার ব্যক্তিগত অবজারভেশন যেটা, সেটা হচ্ছে যে ফেসবুকের যে মার্কেটটা, এটা আস্তে আস্তে চেঞ্জ হবে। আমি বলতেছি না বন্ধ হয়ে যাবে। যেমন অলরেডি আপনি যদি এটা স্ট্র্যাটেজিটা চিন্তা করেন, একটা সময় ছিল আপনি যদি ফেসবুক থেকে 1 মিলিয়ন ভিউ হয় আপনার একটা কন্টেন্ট, মোর অর লেস $250 থেকে $300 পাওয়া যেত, যেটা বর্তমান বাংলাদেশের মুদ্রামান অনুযায়ী ধরেন 40-45 হাজার টাকা। অনেক টাকা। হ্যাঁ, তো আর আপনি এখন যদি বিবেচনা করেন, সেটা একেবারেই পার্সোনাল ইনফরমেশন দিচ্ছি, আমার ধরেন লাস্ট ভিডিও যেটা 1 মিলিয়ন হয়েছে বা মিলিয়নের হিসাব যদি আমি করি, $10, আপনি ভাবতে পারেন $350 থেকে $10। আমার হিস্ট্রিতেও আছে $3। এখন তাহলে এই মানুষগুলো কিভাবে সার্ভাইভ করবে? সেটার জন্য যেটা করতে হবে, পরিবর্তন নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে ব্র্যান্ড কোলাবোরেশন গুলো হইতেছে। আপনি যদি বিজনেস রান করতে পারেন, তন্নির মতো ও বিজনেস রান করতেছে। আমার মনে হয় কেউ যদি এটাতে লেগে থাকে এবং যখন যে ডিসিশনটা নেওয়া উচিত, সে যদি মুভগুলো ঠিকঠাক মানে মেনটেন করে করতে পারে, তাহলে তার পেছনে তাকানোর কোনো প্রয়োজন পড়বে বলে মনে হয় না, ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনি এই যে প্রথমে একটা কথা বলছিলেন যে করোনাকালীন সময় আপনার মাথায় ভাবনাটা আসলো, এবং এটা নিঃসন্দেহে একটা ভালো এবং মহৎ উদ্যোগ। আমি বলবো যে ওই সময় মানুষের মধ্যে যে ধরনের ভয় বা শঙ্কা কাজ করতো, মানুষের জীবন মৃত্যুর মধ্যে, মানুষ যে এই ক্রাইসিসের মধ্যে পড়ে যে পৃথিবীতে অনেক ধরনের পরিবর্তন হয়েছে, তার মধ্যে এটাও একটা মানে একটা গল্প যে এই যে মানুষকে বিনোদিত করা, সবসময় মানুষকে জেগে থাকার বা বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়, এটা একটা নিঃসন্দেহে একটা মহৎ উদ্যোগ আমি মনে করি। মানে ঈশ্বর আন্তনি যে প্রথমে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পরিচিতি বাড়ার পরপরই কি আপনার এই যে উদ্যোক্তা হওয়ার ভাবনাটা এসে, নাকি এটা আগে থেকেই না, ছিল? এটা আগে ছিল ভাই। আব্বু ব্যবসায় লস করে আমার জন্মের পরপরই, মানে আব্বু ব্যাংকার ছিলেন, পেনশনে এসে স্বেচ্ছায় পেনশনে এসে বিজনেসে আসেন। ওটাও ড্রেস ক্লথিং বিজনেস, শাড়ি, 3 পিস। নামও ছিল তন্নি বস্ত্রালয়, এটা আমাদের নান্দাইলে নান্দাইলে ছিল। হ্যাঁ, আব্বু লস করে, বিশাল বড় লস করে, এবং
এমন লস হয় যে ছোট ছিলাম বাট অনেক কিছুই শুনতে হয় মানুষের কাছ থেকে, বিশেষ করে বাবাদের টাকা না থাকলে তো অনেক কিছুই শুনতে হয়, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। তো ওরকম অনেক কিছুই ফেস করি, যে জেদটা আমার ওই সময়ই ছিল, বাট কখনো যে এরকম দিতে পারবো এটা ভাবি নাই। জেদ ছিল বলতে পারেন। আমি যে কোনো কাজই ভাইয়া জেদে পরিণত করি, সেটা মানুষকে মারামারি করে যে জেদ করা এরকম না, যে আমাকে করে দেখাতে হবে। এখন অনেকেই হয়তো ভাবতে পারে যে ছোটবেলায় তোর এটা মনে হয়েছে, জানি না আমার কেন মনে হয়েছে, আমি সেইটাও বলতে পারবো না। আব্বুকে অনেক খারাপ সময় পাস করতে দেখেছি ছোট সময়, আমাদের পরিবারগত ভাবেও আমরা অনেক খারাপ সময় পাস করেছি একটা টাইমে যখন আব্বুর টাকা ছিল না। তো ওই সবকিছু মিলিয়ে প্ল্যান ছিল, বাট একদম কবুল হয়ে যাবে এটা বুঝি নাই, যে আমিও যে একদম ড্রেসের বিজনেসেই আসতে পারবো, এটা পেছনে অবশ্য কারিগর অনেকেই আছে, তবে প্ল্যান ছিল আগেই, আর পরবর্তীতে এসে সফল হয়েছে। এটা তো ফেসবুকের একটা আসলে কি বলবো বড় অবদান সবকিছু। এখন এই যে ব্যবসার এই যে মানে প্রসার কেমন হচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, 1 বছরে এইটাও ভাই একটা বিষয়। এবং কোথায় কি করছেন আপনি আসলে? হ্যাঁ বর্তমানে আমার বসুন্ধরা সিটি পাশেই আউটলেট আছে, আমার 2টা আউটলেট মিলিয়ে একটা আউটলেট আর কি, বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 5 ব্লক ডি শপ নাম্বার 5657, আমার নামেই তন্নি লাইফস্টাইল। জি, ওখানে ড্রেস, শাড়ি, 3 পিস, অর্নামেন্টস, মানে বিভিন্ন আইটেম যেগুলো আমার আপুরা পছন্দ করে, আপুদের পছন্দের উপরে ডিপেন্ড করেই আমি আর কি বিজনেসটা রান করাচ্ছি, এই আর কি ভাইয়া। তো আপনার বাবা নিশ্চয়ই এখন এগুলো দেখে মানে হ্যাঁ অবশ্যই খুশি। আমি ওপেন করার সময় আব্বুকে এনে ফিতা কাটাই, আব্বুকে ওখানে বসাই, চেয়ারটাতে বসাই, যেটা বাবা করতে পারে নাই, মানুষের কাছে অনেক কটু কথা বাবা শুনতে হয়, সেই জায়গাটা থেকে আব্বুকে একটু শান্তি দিতে পারা আর কি, আর কিছু না। একেবারে যোগ্য বাবার যোগ্য না তা জানি না ভাইয়া যোগ্য কিনা, নিশ্চয়ই প্রতিটা সন্তানই বাবা মার প্রতি এই ধরনের অনেক কষ্ট পেয়েছি আমরা 3 ভাই বোন, অনেক কষ্ট পেয়েছি একটা টাইমে আর কি, একটা সার্টেন পিরিয়ডে যখন আব্বু লস করে। জি, আর সেজন্য আমি বলবো যে আপনার এই সফলতা এসেছে। আচ্ছা, এটা বললে তো হ্যাঁ, তাহলে তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। জি, তো সামিউল হক ভূঁইয়া, আমরা দেখলাম যে একসময় শুধু বিটিভি ছিল, মানুষ সবাই বিটিভি দেখতো, এছাড়া কোনো উপায় ছিল না মানুষের। আমার প্রোগ্রামও ওইটাতেই ছিল, তাই না? তো তারপর একে একে আজ দেশের এতগুলো টেলিভিশন চ্যানেল, তারপরে এলো ইউটিউব, ওটিটি প্ল্যাটফর্ম, আরো অনেক ধরনের প্ল্যাটফর্ম এসছে, কিন্তু এই মুহূর্তে সবকিছু ছাপিয়ে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় মাধ্যম, এবং সেই ফেসবুকের কল্যাণে আমরা এখন মানুষের খুব কাছের, খুব জনপ্রিয় মুখ। তো এই যে বিনোদন মাধ্যমের বিবর্তন, এই যে টেলিভিশন থেকে আস্তে 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 এই যে বিবর্তন হয়ে যে ফেসবুকে চলে আসলো মানুষ, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, এখানে কালচারের বিষয়টা বলি। আসলে আমরা কালচারাল বিষয় নিয়ে কথা বলতেছি। আসলে কালচার হচ্ছে কালেকটিভ এক্সপ্রেশন, একটা মানুষ কি ভাবে বা কি আসলে, সেটা ধরেন নাচ গান আবৃত্তি এর বাইরেও, এটা তো আমরা বাচ্চাদেরকে বোঝানোর জন্য বলি যে তুমি গান করো, এটা কালচারাল, এটা একটা উপাদান। মানুষ কি খায়, কি ভাবে, এটা হলো ইম্পর্টেন্ট বিষয়। এবং কালচার এই যে পরিবর্তনটা হয়, এর পেছনে অনেক বড় একটা প্রভাবক হচ্ছে টেকনোলজির পরিবর্তন। আপনি চিন্তা করেন, বিটিভি যখন ছিল তখন কি চাইলেই আপনি ফেসবুকে কিছু দেখতে পারবেন? ছিল না। এবং আস্তে আস্তে যখন প্রাইভেট চ্যানেলগুলো আসলো, এবং আজকের দিনের কথাও যদি চিন্তা করি, এবং আমরা এনটিভিতে বসে আছি, এনটিভির ইউটিউব চ্যানেল কয়টা আছে আপনি দেখেন, নিউজের জন্য আলাদা, এক একটা প্রোগ্রামের জন্য আলাদা। তো এই যে এটার সাথে সাথে মানুষজন নিজেকে পরিবর্তন করে, ওটার সাথে সে আসলে রান করতেছে, এবং এইভাবে যদি না যায় তাহলে তো পিছিয়ে যাবে। তো কালচারাল চেঞ্জটা এইভাবেই হয়, এবং কালচারাল চেঞ্জ মানে যে খারাপ কিছু এরকম না। আমরা আমাদের সেই একেবারে অত রক্ষণশীল হলে হবে না যে আমি পরিবর্তনকে ভয় পাই। পরিবর্তন আসবে, সেটার সাথে ফাইট করে যাইতে হবে, এবং এটা যেটা লিড দিতে হয়, কিছু মানুষ লাগে যারা লিড দেয়। হ্যাঁ, আজকে থেকে ধরেন 50 বছর আগেও বাংলাদেশে যারা নাট্য চর্চা করে, আপনি থিয়েটারের মানুষ, আপনি আমার থেকেও ভালো জানেন, সেটা হচ্ছে তারা ধারণা করতো যে লেবেদেব কলকাতায় এসে নিউ বেঙ্গলি থিয়েটার যখন চালু করলো, এবং শেক্সপিয়ারের বা ওই দিককার নাটকগুলো বাংলা অনুবাদ করে এই কলকাতায় যখন এটার শো শুরু হইলো, তখন থেকে বাংলা নাটকের শুরু হলো, যাত্রা শুরু হলো 200 বছর আগে। এটা কিন্তু ইতিহাস ছিল 50 বছর আগে, মানুষ এটা বিশ্বাস করতো, এবং আজকের দিনে যাদেরকে আমরা গুরু মানি তারা হয়তো ওইভাবেই চিন্তা করতো। কিন্তু সেলিম স্যার যখন এটা ভেঙে দেওয়ার চেষ্টা করলো, সেলিম আলদিন, উনি যখন বললো যে না, তোমরা এই ওয়েস্টার্ন ব্যাপারটারে বলতেছো যে এটাই নাটক। এখন দেখেন, আমার যে ফিজিক্স বা আপনার যে ফিজিক্স, বাংলাদেশের মানুষ, আমাদের যে ভৌগোলিক অবস্থান, আমাদের ফুড হ্যাবিট বা সবকিছু মিলে ইউএস এর একটা মানুষের সাথে মিলবে না। কারণ আপনি যদি বলেন যে ইউএস এর যে স্ট্রাকচার, তাদের ওয়েট এত হাইট, এত এরা এতক্ষণ দৌড়াইতে পারে, এরা মানুষ আর বাকিরা মানুষ না, তাইলে তো হবে না। তার মানে এইখানে হচ্ছে আমাদেরও নাটক আছে যেটা হয়তো শেক্সপিয়ারের নাটকের সাথে মিলে না, আমাদেরও শেকড় আছে। হ্যাঁ, আমাদের যে কুদ্দুস ভাই পালা গাইতেছে, আমাদের ইসলামউদ্দিন ভাই যে পালা গাইতেছে, হ্যাঁ,
যে গাইনের গীত হইতেছে, কলতা যারা হইতেছে, কলতা যারা জিনিসটা কি, এইটাই আমাদের ড্রামার ময়মনসিংহ গীতিকার কথা বলতে পারি ময়মনসিংহ গীতিকার। তো এই যে এই জিনিসগুলো একটু আঙুল দিয়ে চোখে দেখায় দেওয়া যে দেখো তুমি যে সাংস্কৃতিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাইতেছো, এটা কিন্তু সাংস্কৃতিক উপাদান এবং এইটা আসলে ফ্যাক্ট। তুমি খালি ওই যে উপনিবেশিক দাসত্ব থেকে বের হয়ে আসো। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু এটা। এই যে আমরা বলি যে আমাদের সাংস্কৃতিক সংগ্রাম, এই জিনিসটা আমরা স্কিপ করি। এই যে অপসংস্কৃতি মানে আমি বলতেছি যেটা আমার সংস্কৃতি না। আমার লকডাউন আসছে, আমি মাস্ক পরে ঘুরতেছি, এটা কি বাংলাদেশের সংস্কৃতি হয়ে গেল? লকডাউন চলে গেলে তো সে মাস্ক পরতেছে না। তো 31st নাইটে আমি ঘুরতেছি, বন্ধু বান্ধব আতশবাজি করতেছি, এটা বাংলাদেশের সংস্কৃতি না। তোমার বাংলাদেশের সংস্কৃতি বুঝতে হলে বাংলাদেশের মানুষকে পড়তে হবে, পাহাড় নদী নালা বাদ দিয়ে মানুষকে দেখতে হবে। তো এইভাবে যখন আমরা জিনিসগুলো বুঝতে পারবো, সবাই বুঝতে পারবো না আমাদের শিক্ষার মান মানে নিচের দিকে আছে, এবং পাঠ্য বইয়ের তোতা পাখির মতো যে জিনিসগুলো পড়ানো হয় এর বাইরে আর কোনো কিছু আমাদের শেখানো হয় না। তো আঙুল দিয়ে দেখায় দেওয়ার মতো দু একজন মানুষ লাগে যারা মানুষকে স্বপ্ন দেখায়, মানুষকে জিনিসগুলো ধরায় দেয়। এইভাবেই যদি আমরা ডিল করতে পারি, তাহলে এই যে সাংস্কৃতিক পরিবর্তন, টেকনোলজি আমাদেরকে এসে বায়াস করতে পারবে না। ফেসবুকেও আমরা ভালো জিনিসই দেখবো তখন। একদমই তাই। আপনি সামিল হক ভাইয়া বলছিলেন যে সংস্কৃতির যে বিবর্তন নিয়ে কথা বলছিলেন, আমরা যদি ঈশ্বর জান্তনের কাছে আসতে চাই যে কন্টেন্ট যে আপনারা তৈরি করছেন, তো এগুলো কি শুধুই বিনোদনের জন্য নাকি এর মাধ্যমে মানুষকে মূল্যবোধের শিক্ষাও দেওয়া হচ্ছে? অবশ্যই সেটা দেওয়া হচ্ছে। আমরা যদি একেবারে স্পেসিফিক আপনার কন্টেন্টগুলো নিয়ে কথা বলতে চাই, সেক্ষেত্রে আমরা দেখেছি আপনি একেবারে ঘরের মানুষ মনে হচ্ছে, আমার ঘরে কেউ কথা বলছে, মানে আমি ব্যক্তিগতভাবে বলছি না, আমি মানুষের সাথে, দর্শকের সাথে কথা বলেছি, তাদেরও একই অভিমত যে মনে হচ্ছে ঘরের কেউ কথা বলছে, একেবারে ঘরের বিষয়, আমার বাবা মার ইস্যু, ভাই বোনের ইস্যু। আমি দেখেছি আমার এখনো মনে আছে যে আপনার প্রথম দিকের একটা কন্টেন্ট আছে যে শহর থেকে আসা বোধহয় মামাতো বোন না এরকম, ওই যে মুরগির ইয়ের দিকে যাচ্ছিল, হ্যাঁ, ওই কন্টেন্টটা মানে ন্যাচারাল, সবকিছুই ন্যাচারাল, খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ ভাইয়া, এইটাই আপনি যেটা বলতেছিলেন যে মূল্যবোধে মানুষকে হেল্প করে কিনা, ওই যে সামিউল যেটা বলতেছিল, জিনিসটাকে আমরা কিভাবে নিচ্ছি। জি, এখন একটা জায়গায় অনেকগুলো মানুষ থাকবে, আপনি যে জিনিসটা হয়তো পজিটিভ নিচ্ছেন আরেকজন নিচ্ছে না, আপনি নেগেটিভ নিচ্ছেন আরেকজন নিচ্ছে না। তো মানুষের মতামত সবকিছুর পার্থক্য থাকবে। তো ফেসবুক জায়গাটা আমার কাছে মনে হয়, আমি যদি মানুষকে ভালো কিছু শেখাই, যার প্রয়োজন পড়বে সে শিখবে, যার প্রয়োজন পড়বে না সে শিখবে না। কিন্তু আমার জায়গা থেকে আমি ভালো কিছু শিখাবো কিনা এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো আমার কাছে মনে হয় ফেসবুক এমন একটা জায়গা, এটাতে মানে খারাপ কিছু করা আসলে অনেকেই খারাপ করছে, আমরা যে দেখছি না তা না। তো আমরা হয়তো এক গোষ্ঠী থাকে যে তারা ভালো করছে, একটা গোষ্ঠী থাকে তারা মন্দ, মানে তাদের হয়তো তাদের পয়েন্ট অফ ভিউ থেকে ওইটা মন্দ না, বাট আমার কাছে মনে হচ্ছে আবার আমার সবকিছুই যে মানুষের ভালো লাগবে ব্যাপারটা এরকমও না। আমার কাছে জিনিসটা পজিটিভ। তো আমার দিক থেকে যদি আপনি বলেন যে আমি যা ফেসবুকে দিচ্ছি সেটা কি মানুষের মানে ভালো কিছু শেখাচ্ছে কিনা, মানে আপনার ভাবনা কি? আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর, অবশ্যই আমি যে কন্টেন্ট ক্রিয়েট করতেছি ওইটা চিন্তা করি। যেমন আমি সাংসারিক যে ইস্যুসগুলা তুলে আনি, সেখানে আমার মানুষের প্রতি আমার মানে মেসেজটা থাকে এরকম যে, ধরেন আমি শাশুড়ি সাজলাম, বউ আমি সাজলাম, সে যে আমি যে কন্টেন্টটা বানাই, যে কোনো শাশুড়ি ওই শাশুড়িটা বউয়ের সাথে খারাপ করতেছে, তো আমি মেইনলি আমার মেসেজটা থাকে যে ওই শাশুড়িকে দেখে বাংলাদেশের যত শাশুড়ি আছে তারা যারা খারাপ করে তারা যেন দেখে বলে, আল্লাহ আমি তো আমার বউয়ের সাথে এটা করি, তার জন্য রিয়েলাইজেশনটা তার আসে যে আজকে থেকে আর করব না। ঠিক এরকম আমি যখন বউটাকে খারাপ দেখাই, তখন আমি এটা মিন করি যে ওই বউয়ের ব্যবহার দেখে যেন সবাই বুঝতে পারে যে আমি বউ, আমিও তো আমার শাশুড়ির সাথে এটা করি, এটা আমি আজকে থেকে করব না। তো কিছু মানুষ থাকে যারা ওইটা পজিটিভ নেয়, কিছু থাকে নেগেটিভ নেয়, বাট অলওয়েজ আমার মেসেজটাই থাকে পজিটিভ, যে ওই জায়গাটা থেকে সবাই যেন ভালো কিছু শিখে। ভাইয়া, ফেসবুকটা এমন একটা সুযোগ আমাদের দিয়েছে যে আমরা চাইলেই মানুষকে ভালো কিছু শেখাতে পারছি, যেহেতু একটা প্ল্যাটফর্মে এত লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ আমাদের দেখতে পারে। তা আমি চেষ্টা করি এটা। এখন মানুষ আমাকে কিভাবে নেয় আসলে আমি জানি না, আপনারা বলেন। মানুষ ভালোভাবে নেয় বলে তো আজকে আপনি এত জনপ্রিয়। এটা অবশ্যই, বাট আমি যে মেসেজটা দিতে চাই অ্যাকচুয়ালি কি তারা ওইটা বোঝে, এটা আমি আবার অনেক সময় কমেন্টস দেখলে অনেকটাই বোঝা যায়, বাট অ্যাকচুয়ালি আমি সবাইকে এইটাই বুঝাইতে চাই যে প্রত্যেকটা জিনিসে পজিটিভ জিনিস খুঁজো, নেগেটিভ কোনো কিছু খুঁজতে যাও না এবং নেগেটিভ কোনো কিছু করতে যাও না। আমার মেসেজটা এরকমই থাকে। আপনার কথা শুধু ধরেই আমি সামিল হক ভাইয়ের কাছে আসতে চাই যে আমরা দেখি ফেসবুক অধিকাংশ কন্টেন্ট অন্তত নিম্ন রুচির এবং মানহীন, বিশেষ করে রিলসের কথা তো বলতেই হবে, যে এগুলোর মধ্যে কোনো নিয়ন্ত্রণ নাই, এবং এই যে শিশুরা দেখছে বা মানে বয়স্করা দেখছেন, এই ক্ষেত্রে কি রাষ্ট্র বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি আরো বাড়ানো উচিত বলে মনে করেন? তখন তো আবার আন্দোলন হবে।
এই যে সিনেমার কেন সেন্সর দেয় এটা নিয়েও তো বহু আন্দোলন, অনেক আলাপ আলোচনা হচ্ছে। আমি এটার পক্ষে বা বিপক্ষে কিছুই বলতেছি না, আমার কথা হচ্ছে যে কন্ট্রোল আসলে কার হাতে। একটা ভালো জিনিস ভিউ হইতেছে বলে ও এটা বানাইতেছে, এবং ভিউ হইতেছে বলে আপনিও দেখতেছেন, আপনার সামনে টাকা আসতেছে, তাইলে এটা আপনি একা রাষ্ট্র বা কেউ এটা নিয়ন্ত্রণ করতে গেলে তখন এটা বেশ লাগবে। এটা অনেক বড় একটা প্রসেস। আপনি দেখেন, কিন্তু নোংরা জিনিসও তো আসছে। হ্যাঁ, নোংরা জিনিস যে আসতেছে, নোংরা জিনিস আপনি দেখতে পছন্দ করতেছেন, আপনি বা আমি বলতেছি কালেক্টিভলি, আমরা এটা দেখতে পছন্দ করি। আপনি দেখবেন, হ্যাঁ, আপনি দেখবেন একজন নারী অভিনয় শিল্পী যখন কোনো একটা শোতে যায়, তখন দেখবেন ক্যামেরা এরকম একটা অ্যাঙ্গেল থেকে ধরে রাখছে তার মানে শরীরের কোনো একটা, হ্যাঁ, তাকে যেন একটু প্রোডাক্ট হিসেবে ইয়া করা যায়, এবং এটা দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে। ওই ছেলের আর কিচ্ছু করতে পারে না, ও ক্যামেরা নিয়ে ইভেন্টে ঘুরবে আর এগুলো করে বেড়াবে। এই জিনিসগুলো কন্ট্রোল করা দরকার। যখন আমাকে ব্যক্তিগতভাবে হেয় করা হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে, হ্যাঁ, যখন একেবারেই ব্যক্তির এগেইনস্টে যাচ্ছে, বাংলাদেশের যে আইন আছে আইনের এগেইনস্টে যাচ্ছে, তখন তো গভর্নমেন্ট বা আমরা এটা করতেই পারি, সেটা নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু আমরা যদি আবার সেন্সর টেনে দিই, তখন যেটা পেস লাগবে, তখনও এই আমি চাইলে এখন বিটিভিতে একটা নাটক পাবলিশ করতে পারবো না যেরকম, বা আমি চাইলে একটা সিনেমা পাবলিশ করতে পারবো না, বানানো থাকলেও সেন্সরের ইস্যু থাকবে, তখন এই জিনিসগুলো এইভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। আমাদের রুচিটা যদি ডেভেলপড হয়, আপনি দেখেন আমাদের যে টাইমলাইন ফেসবুকে স্ক্রল করলে যা দেখি, ইউএসএ তে বসে যে দেখে সে কিন্তু এগুলো দেখে না, ওর রুচির অনুযায়ী। আসলে সোশ্যাল মিডিয়া একটা সোসাইটির মিরর, আপনি যা তাই আপনি সামনে দেখবেন, এটা হলো সিম্পল। আপনি একলা ভালো মানুষ, বাকি খারাপ, এই জন্য এটা দেখতে বাধ্য আপনি। আপনি কি একমত এই বিষয়ের সাথে? অবশ্যই একমত। আমরা না দেখলে এটা তো এরকম হতোই না, জিনিসটা নেগেটিভিটি এত ছড়ায় কেন? একমত হয়ে গেলে তো জিনিসটা জমবে না। এই জিনিস আমি ঝগড়া করতে আসি না ভাই, এমনি আমার মানুষ ঝগড়াটা কয়, আমি চাই না ঝগড়া করতে। না, যেহেতু উনি বিতর্কের মানুষ, উনি আরো ভালো বলতে পারবেন যে এই যে কন্টেন্ট তৈরি করা, সংসার সামলানো, ব্যবসা সামলানো, এতে করে ব্যক্তি জীবনে আপনার মানে সমস্যা তৈরি হয় না? হয়, স্বাস্থ্য নষ্ট হয়, শুকায় যায় দিন দিন। বাদ বাকি যেটা হয়, আনন্দ পাই, সবার মন জয় করতে পারি, সবাই হ্যাপি, দিন শেষে আমিও হ্যাপি। আমার এই জিনিসটাই সব থেকে ভালো লাগে, যে সবার মন জয় করতে পারতেছি, সবাই খুশি, শুধু মোটা হচ্ছি না, এইটুকুই প্রবলেম, তাছাড়া আর কোনো প্রবলেম নাই ভাই। জিমে যাওয়া বাদ দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে আসলে ভালো, শুকায় যাবে না। নট অনলি ভাইয়া কোনটা বলছে, যে সংসার, বিজনেস, কন্টেন্ট ক্রিয়েটর, বাচ্চার মা, চারটা কিন্তু আমি কাজ একসাথে করতেছি, সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা পুরুষের হয়তো সেই দায়িত্ব নিতে হচ্ছে না। আপনি কি বলবেন এই বিষয়ে? না, পুরুষের দায়িত্বটা তো আলাদা। আমরা যে এখানে বসে আছি এনটিভিতে, আপনি হোস্ট করতেছেন, যে ভাই ক্যামেরা চালাচ্ছে, এখন উনি যদি বলে যে আমি এখানে বসবো, আপনি যদি বলেন আমি ক্যামেরা চালাবো, তাহলে তো পেস লাগবে। দায়িত্ব তো ভাগ করা আছে, হ্যাঁ। তো এইগুলো নিয়ে তো হতাশার কিছু নাই। আবার এর ব্যতিক্রম যে ঘটতেছে না তাও কিন্তু না, সংসার সামলাচ্ছে এরকম পুরুষ আমরা কথা যদি বলো, তাহলে আমি নারী, আমাদের তো আর বাইরে বিজনেস করা, জব করা দরকার না। দায়িত্বের কথা যেটা বলছি, এই ক্ষেত্রে কেন আলাদা হবে? একই হবে। পুরুষরাও কষ্ট করতেছে, আমরা নারীরাও যারা বাইরে কাজ করতেছি, সেই কাজের যে ধরো টাকা বা পয়সা, সেটাও কিন্তু আমরাও সংসারে ব্যয় করি, তোমরাও সংসারে ব্যয় করো। সেটাই, এক একজনের তো স্ট্রাগল সেই আলাদা। ক্ষেত্রে যেটা বলতেছে পুরুষ নারী কাজের ক্ষেত্রে, আমরা মানতে হবে যে পুরুষ নারী সমান কষ্ট করতেছে, সমান কষ্ট পরিশ্রমী সমান, পরিশ্রমও সমান করতেছে, কিন্তু পরিশ্রমের ধরনটা আলাদা। আচ্ছা, পুরুষ হয়তো বাজারের ব্যাগটা টেনে 3 তলায় তুলতেছে, লিফট নাই বাসায়, তারপর বউরে দিতেছে, বউ বলতেছে যে এটা বললে আবার ভাই ঝগড়া লেগে যাবে। না, ঝগড়ার কিছু নাই। আমার কথাটা বললো যে পুরুষ ব্যাগটাই আনতেছে, আমার ম্যাক্সিমাম ব্লগে দেখবা ব্যাগটা আমিটাই আনতেছি। এটা তো ব্লগে দেখতেছি, বাস্তবেও তাই। তোমার বাইরে কি হইতেছে, তোমার দর্শকরা কি করতেছে? আমার বাসায় এসো, আমার বাসায় এসো। তুমি যদি তোমার ব্যক্তিগত ব্যতিক্রম উদাহরণ দিয়ে জাজ করলে তো হবে না, তাইলে হবে না। আমার বাসায় কি হইতেছে, আরেকজনের বাসায় কি হইতেছে। অবশ্যই যে নারী হিসেবে আমরা আপনাকে ক্রেডিট দিতে চাই যে আপনি একা এত কিছু সামলাচ্ছেন। অবশ্যই এরকম অনেক নারী সামলাচ্ছে, তাদেরকে সব সময় ক্রেডিট দিতে হবে। এটা দিতেই হবে, না তো সংসার অশান্তি লাগবে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে এই যে পুরো আমাদের কাজগুলো ভাগ করা, এগুলো আমরাই ডিসাইড করছি, আমাদের বাইরে কাজ করা আমাদের রুলস এর মধ্যে নাই, ধর্মীয় রুলস এর মধ্যে আমাদের এটা নাই, আমরা এটার বাইরে গিয়ে করতেছি এই জিনিসটা। ওই দিক থেকে পুরুষরা সবার ঊর্ধ্বে, এটা বলবো না কখনোই যে পুরুষ ঊর্ধ্বে, নারীদের চেয়ে অনেক উপরে পুরুষ। হ্যাঁ, সামিউল ভাই, আপনি জাহাঙ্গীরনগর নাট্যতত্ত্বে পড়ছেন এবং পাশাপাশি ইদানিং আপনাকে অভিনয় দেখছি, এবং এনটিভির আমাদের যে জনপ্রিয় একটা দীর্ঘ সিরিয়াল চলছে ছাত্রাবাস, মাহবুব রশিদ বান্নার, সেখানে আপনি নিয়মিত অভিনয় করছেন। তো আপনার আসলে মানে অভিনেতা হওয়ারই ইচ্ছা নাকি কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে আপনি থাকতে চান? কন্টেন্ট ক্রিয়েশনটা আমার লাইফে অনেক পরে আসছে, বুড়াকালে বলতে। আমার বয়স খুবই কম। আমার অভিনয়ের যাত্রা শুরু কিন্তু যাত্রাপালা থেকে, যখন আমি স্কুলে পড়ি তখন থেকে। তারপর আমাদের থিয়েটারে ছিল, ফ্যাকাল্টি ছিল ইয়াতে, স্কুলে, কলেজে, আমি ক্যান পাবলিকে পড়ছি। ওই সময় একটা চর্চা ছিল, এবং আমার ধ্যান জ্ঞান ছিল আমি নাট্যতত্ত্বেই পড়বো বা নাট্যকলায় পড়বো, হয় ঢাকা ইউনিভার্সিটি হোক বা রাজশাহীতে হোক, ত্রিশালে হোক, এবং এর বাইরে আমি কোথাও পরীক্ষাও দেই নাই।
নাট্যদত্তের বাড়ি, তার মানে আমার ধ্যান জ্ঞান ছিল অভিনেতা হওয়া, এবং সেটাই আমি হইতে পারছি, এই জন্য আমি আলহামদুলিল্লাহ। যদি আপনার জানতে চাই যে ধরেন একটি মানে ভালো কন্টেন্ট তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কি, বা তার মানদণ্ড আসলে কেমন হবে? এইটার মানে আপনি আপনার জায়গায় অনেস্ট কিনা, আপনি যেটা বলতে চান সেটা নিয়ে কি আপনি মানে কোনো উদ্দেশ্য নিয়ে বলতেছেন কিনা, বা সোসাইটিকে আমরা কি ধরনের মেসেজ দিতে যাচ্ছি, এটা একটা ফ্যাক্ট। এইটাই আপনি আপনার জায়গায় যদি অনেস্ট থাকেন, শুধু কন্টেন্ট ক্রিয়েশন না, জি 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 একটা হলো যে আপনি একটা হীন স্বার্থ চরিতার্থ করার জন্য একটা কন্টেন্ট বানাইলেন, কাউকে খুশি করার জন্য একটা কন্টেন্ট বানাইলেন, জি। বা কারোর ক্ষতি করার জন্য একটা কন্টেন্ট বানাইলেন, জি এটা আপনাকে আত্মতৃপ্তিও দিবে না, এটা কোয়ালিটিও না। একদম। হ্যাঁ, এবং আপনি আর কন্টেন্ট জিনিসটা আসলে ক্যাজুয়াল, সোশ্যাল মিডিয়ায় মানুষ যা দেখতে চায় একটা অড ফ্রেম যদি থাকে, আপনি কিন্তু টেলিভিশনে এটা দেখাবেন না যে এরকম আমরা বসছি, ফ্রেমটা আমাকে সাইডে রেখে দিছে, ওইদিকে গাছ দেখাচ্ছে বা কিছু, তো কিন্তু ওইখানে মানুষ এরকম কিছু দেখতে চায় যেটা মেইন স্ট্রিমে দেখে না। একদম। হ্যাঁ, ডকুমেন্টারি দেখতেছি না আমরা, টিভি চ্যানেলে ডকুমেন্টারি দেখাচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে সালাউদ্দিন ভাইয়ের ব্লগ সেগুলো এত হিট কেন? হ্যাঁ, ওইখানে মানুষ র দেখতেছে, ক্যাজুয়ালি দেখতেছে যে আর এটা বাস্তবে ঘটতেছে, আমি গেলে আমার সাথেও ঘটবে। একদমই তাই। তো এসে জানতো উনি যে আপনি বলছিলেন যে নারী হিসেবে আপনাকে অনেক প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে শুরু থেকেই, তো এই যে ভক্ত বা আশেপাশের মানুষদের যে নেতিবাচক মন্তব্য বা আচরণ, সেগুলো আপনি আসলে কিভাবে সামলান? প্রথম দিকে ভাই এটা আসতো না, একবারে নাই বলি যে প্রথম দিকে আসতো না। বিজনেস স্টার্ট করি 25 বা 24-এর মাঝামাঝিতে, তখন থেকে এটা স্টার্ট হয়। মানে মানুষ কেন জানি, মানে আমি যে ঘরোয়া বউ ছিলাম ওইটাই পছন্দ করে, বাইরে কাজ করতে আসতেছি এটা পজিটিভলি নেয় না ম্যাক্সিমাম মানুষ। আগে কখনোই দেখবেন আমার আগের ভিডিওগুলা শুধু তুই ভালো, তুই লক্ষ্মী একদম পারফেক্ট, আর যতক্ষণ আপনি ঘরে ছিলেন, যতক্ষণ বাইরে আসছি এই তো খারাপ হয়ে গেছে, এই জ্বর মতো হইতেছে, এই যে তার মতো হইতেছে, তখন থেকে আমাকে এই ধরনের কয়েকটা কমেন্টস, এখনো বলবো না যে খুব বেশি, এরকম প্রতিবন্ধকতা আসলে আবার ম্যাক্সিমামই মেয়ে, ছেলেদের তুলনায় মেয়েদের কমেন্টসটাই বেশি। আমি জানি না এটা হিংসা থেকেই করে নাকি কি থেকে করে। কিভাবে নিয়ন্ত্রণ ধরে রাখেন, মানে ও এইটা ভাই আমার ছোটবেলা থেকে ধৈর্যের কথা যদি বলেন, ধৈর্য, নারীরা ধৈর্যের অধিকারী হবে তাইলেই তো সুন্দর সংসার, সুন্দর সমাজ, সুন্দর সবকিছু সুন্দর। নারী যখন অধৈর্য, জামাইয়েরও শান্তি নাই, ঘরে বাইরে কোথাও শান্তিতে থাকবে না কেউ, যদি নারীরা ধৈর্যশীল না হয়। ধৈর্য আমার অনেক, এগুলা দেখি আবার ভাই কান্না যে করি না তা না। যেমন গত 2 দিন আগের যে ভিডিওটা, একটা চ্যানেলে খুব পজিটিভ সবার কমেন্টস, আরেকটা চ্যানেলে দেওয়ার সাথে সাথে উনি ক্যাপশনটা এমন ভাবে দেয় যে মানুষও ওইভাবে রিসিভ করে, তো ক্যাপশনের কারণে তো ওখানে অনেক কমেন্টস আসে, বেশি বুঝতেছি, আমি খালি জামাইরে ভালোবাসি, সংসারের কাজ আমি করি, তো একটু কাঁদছি। পরে জামাই আমারে বুঝাইলো, তুমি যখন কাজে নামবা, ঘরে থাকলে তো ঘরের মানুষগুলাই তোমার জাজ করবে, বাইরে আসলে তোমাকে সবাই জাজ করবে। জি, অনেক ধন্যবাদ। আমি একেবারে অনুষ্ঠান মানে সময় স্বল্প জন্য শেষ করতে হচ্ছে। আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ যে আজকে আপনাদের ব্যস্ত সময়ের মধ্যে এনটিভিকে সময় দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। ভালো থাকবেন আপনারা। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।